এআই এর লেকচার 15। তো এখানে আমরা প্রথম যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনসার্টেনিটি। তো আনসার্টেনিটি বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত আমাদের রিয়েল লাইফে আমরা জানি না সামনে কি ঘটবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে এরকম অনেক আনসার্টেনিটি আছে যেগুলি বিভিন্ন অ্যালগোরিদম বা বিভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি, বিভিন্ন টাইপের অ্যালগোরিদম দিয়ে এগুলিকে কিভাবে ব্যাখ্যা করা যায় তার একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে বেসিয়ান রিলিফ নেটওয়ার্কস। তো বেসিক্যালি এই বিলিফ নেটওয়ার্কটা হচ্ছে অনেকটা গ্রাফের মতো, যার বিভিন্ন ধরনের ধরো চরিত্র বা ধরো ভেরিয়েবল আছে, যেটা কিভাবে ডিপেন্ডেন্সি রয়েছে একে অন্যের সাথে সেইটা মূলত দেখায়। যদি ধরো আমরা এরকম একটা এক্সাম্পল দেই, যে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেই, যে ধরো আম, বৃষ্টির জন্য রাস্তা ভিজে গিয়েছে। তো এখানে দেখো যে বৃষ্টি হয়েছে, তাই রাস্তা ভিজে গিয়েছে। এখন বৃষ্টি হয়েছে বিধায় কিন্তু রাস্তাটা ভিজে গিয়েছে। এখানে বৃষ্টি হচ্ছে এই যে ভেরিয়েবলটি, রাস্তা ভেজা, এই ভেরিয়েবলের উপরে নির্ভর করতেছে। তো এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। সো এরকম যদি আমরা দুটো রিলেশনে এ এবং বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ধরি, এবং যদি এ উইল অকার হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়েদার বি অকার্স, তার মানে যদি আহ এ কিছুই হবে না যদি বির কোনো ঘটনা না ঘটে। ঠিক আছে। সো আমরা ধরে নিতে পারি, ধরো এ আর বি একে অপরের উপর নির্ভর আহ, যদি না করে, তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নেব ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। তো এ ঘটবে কি না, তা বি ঘটছে কিনা তার উপর নির্ভর করে না কিন্তু। ঠিক আছে। সো যেমন একটা এক্সাম্পল নাও, যে আহ, বৃষ্টি হচ্ছে টিভি চলছে, এরকম দুটো এক্সাম্পল যদি দেখো, তাহলে হচ্ছে কি আমরা দেখতে পারি যে ধরো তার বৃষ্টির সাথে টিভি চলার কিন্তু কোনো রিলেশন নাই। মানে তোমার পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে, কারণ পল্লী বিদ্যুৎ দেখা যাচ্ছে যে অনেক সময় গ্রামে যেটা হয়, জোরে বাতাস ছাড়লে অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়। ওইটা একটা রিলেশন থাকতে পারে, কিন্তু ইন জেনারেল আমরা যেটা বলছি, বৃষ্টির সাথে আসলে টিভি দেখার কোনো সম্পর্ক নাই। সো তারা ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে বিষয়টা হচ্ছে যে আহ, ধরো সি আর ডি ডিপেন্ডেন্ট। এখানে যেটা বলা আছে, সিআরডি ডিপেন্ডেন্ট অন এ আর ডিই আর ডিপেন্ডেন্ট অন বি। তো এইখানে দেখো যে এ ঘটছে কিনা সেটার উপর সি ও ডি ঘটবে কিনা তা নির্ভর করে, তেমনি আবার ধরো বি ঘটছে কিনা সেটার উপর ডি বা ই নির্ভর করতেছে। তো ডি দুইটির উপরই কিন্তু নির্ভর করতেছে কে, এ আর বি। ক্লিয়ার? জি স্যার। সো এই যে বাইসিয়ান নেটওয়ার্কটা হ্যাজ প্রবাবিলিটিস অ্যাসোসিয়েট উইথ ইচ লিঙ্ক। এখানে দেখো যে আহ, এই নেটওয়ার্কে হচ্ছে সম্ভাব্যতা, মানে প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা। মানে এই নেটওয়ার্কে প্রত্যেকটা সংযোগ বা লিঙ্কের সাথে একটা সম্ভাব্যতা যুক্ত হয়েছে। মানে এইটা হলে এইটা হবে, এইটা হলে, মানে সম্ভাব্যতা নির্দেশ করতেছে। যেমন একটা ভেরিয়েবল ঘটলে আরেকটা ভেরিয়েবল ঘটার সম্ভাবনা আছে, এই ধরনের। ঠিক আছে। সো এইখানে দেখো হচ্ছে যে পিসি অফ এ আর হচ্ছে পিসি নেগেশন এ। এখানে যদি ভ্যালু দেওয়া আছে, ধরো পিসি অফ এ 0.2 আর পি সি অফ এ নেগেশন এ হচ্ছে 0.4। যদি এ ঘটে তাহলে সি ঘটার সম্ভাবনা কতটুকু? 20%, ঠিক না? এখানে যেটা বোঝাতে চেয়েছে প্রবাবিলিটি, যেটা যে যদি এ ঘটে তাহলে সি ঘটার সম্ভাবনা কত? 20%। এই যে 2 দিয়ে 20% বোঝাচ্ছে। আর এ যদি না ঘটে তাহলে সি ঘটার সম্ভাবনা কত? 40%, 0.4। সো এইখানে একটা সেট অফ প্রবাবিলিটিস দেওয়া আছে। এখানে একটা সেট অফ প্রবাবিলিটিস দেওয়া আছে বিলিফ নেটওয়ার্কের। সেটা হচ্ছে কোনটা ঘটার সম্ভাবনা কতটুকু তার একটা এখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া, মানে তোমার পার্সেন্টেজ দেওয়া আছে, যেখান থেকে আমরা আসলে যে এই ইকুয়েশন দিয়ে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিস গুলি ক্যালকুলেট করতে পারি।
সো বেসিক্যালি হচ্ছে যে ধরো বাইসের নেটওয়ার্ক হচ্ছে একটা প্রবাবিলিস্টিক গ্রাফিক্যাল নেটওয়ার্ক, যেটা আসলে ভেরিয়েবল গুলোর নির্ভরতা ধরো নির্ভর করতেছে একে অন্যের উপরে, এই রিলেশনটা বোঝা যায়। এবং ধরো মানে সম্ভাব্যতা, একটার সাথে আরেকটা সম্ভাব্যতা আর মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি। ঠিক আছে। সো তো এখানে দেখো, যদি তোমাদেরকে বলা হয় যে কোনটার জন্য সম্ভাব্যতাটা কতটুকু, সেটা মানে এই ইয়ে দেখে বলতে পারবা না যে কোনটা আহ কোনটার জন্য কোন ভেরিয়েবলের সম্ভাব্যতাটা কতটুকু, সেটা এই টেবিল দেখে বলা যাবে। সো আমরা বিলিভ নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ধরো প্রবাবিলিটি যেগুলি আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি, সেগুলো হিসাব করতে পারি। সো এইসব করার ইকুয়েশন গুলি যে ইকুয়েশন গুলি ধরো আমরা এখানে দেখলাম যে পিসি অফ এ দেখলাম বা পিসি অফ নেগেশন এ দেখলাম, কিন্তু এখানে ধরো আমার সবগুলির ক্ষেত্রে একত্রে এ বি সি ডি এর ক্ষেত্রে আমার নেগেশন, পি ই অফ নেগেশন মানে প্রবাবিলিটি কতটুকু আছে, সেটা ঘটার পসিবিলিটি কি আছে, সেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। সো এখন আমরা যাব হচ্ছে তোমার ফাজি লজিকে। আমরা ফাজি লজিকের বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা উম, বিভিন্ন জিনিসের একটা অস্পষ্টতা থাকে আমাদের। ফাজি মানে হচ্ছে ধরো আনক্লিয়ার, আনএম্বিগুয়াস, ক্রেপস মানে আনএম্বিগুয়াস। হ্যাঁ। তো আমরা কিন্তু এই এই ফাজি দিয়ে আসলে কি উপস্থাপন করতে পারি যে আসলে আমাদের অস্পষ্টতা কতটুকু, মানে আনক্লিয়ার কতটুকু আছে সেটা। আর ক্রিপস মানে হচ্ছে, ক্রিপসের বিভিন্ন ফাংশন আছে, মেম্বারশিপ ফাংশন আছে, এগুলি আমাদের পরে আছে। তো ক্রিপস মানে হচ্ছে ক্লিয়ার, যেটা হচ্ছে আমরা একদম শার্প বা হচ্ছে স্পষ্ট কোনটা কতটুকু। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাজিলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা দিয়ে আসলে আমরা আমাদের অনেক সীমাবদ্ধতা বা সম্ভাব্যতার যাচাই আমরা করতে পারি, যেখানে অনেক ধরনের ডিসিশন মেকিং হয় কন্ট্রোল সিস্টেমে। আমাদের সেক্ষেত্রে ফাজি ফাজি সেট আমরা ইউজ করে থাকি। আহ তো ফাজি ল আসলে প্রপোজ করে কি জেদা 1965-এ, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইউজ হয় 1960-তে, 1990 জাপানে। সো আমরা আসলে বললাম যে ফাজিটা হচ্ছে আসলে ক্লিয়ার না, যেটা আমরা বুঝতে পারতেছি না, ব্লার এরকম একটা জিনিস, যেটার আমরা যদি ডেফিনেশনে যাই, ফর্ম অফ নলেজ রিপ্রেজেন্টেশন সুইটেবল ফর দ্য নোটেশন দ্যাট ক্যান নট বি ডিফাইন্ড প্রিসিয়াসলি হুইচ ডিপেন্ড আপন দেয়ার কনটেক্সট। আসলে মানে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে না, এবং একটা কোনো কিছুর উপর হয়তো হয়তো নির্ভরশীলতা দেখায়। সো দেখো এখানে ফাজি লজিকের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে একটা লজিক বেজ, আসলে ফাজি লজিকটা একটা, আমরা লজিক বেজ যদি চিন্তা করি, ধরো আমরা এখানে যদি লজিক বেজ চিন্তা করি, তো সেক্ষেত্রে আহ, আমরা চিন্তা করতে পারি যে হয়তো ট্রু, আদারওয়াইজ ফলস, এই ধরনের দুইটা স্টেটমেন্ট আসতে পারে, যেখানে হচ্ছে যে আমরা জিরোকে ফলস ধরতে পারি, অনকে ট্রু ধরতে পারি। সো ধরো আমরা যে কোনো একটা লজিকের মাধ্যমে আমরা দুইটি মান ব্যবহার করছি, ট্রু আর ফলস, সেটাকে আমরা আসলে বলে থাকি বুলিয়ান। বুলিয়ান কেন? কারণ হচ্ছে ট্রু আর ফলসের ফলসকে আমরা জিরো এবং অন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ফর হিউম্যান রিজনিং, মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এইটা আসলে একটা সিস্টেম ডেভেলপ করছে। কেন? তো ডিগ্রি অফ মেম্বারশিপ অ্যান্ড ডিগ্রি অফ ট্রুথ, এটার উপরে চিন্তা করে। সো আমরা যদি ধরো ফাজি লজিকের ক্ষেত্রে এমন একটা বিষয় হয়, যদি 0 থেকে 1 পর্যন্ত সম্পূর্ণ পরিসর ব্যবহার করলাম, যেখানে আসলে আম, কোনো ধরনের সত্য মিথ্যার ব্যাপার নাই, এখন যদি এরকম একটা মান হয়
0.75, তার মধ্যে আমি কি ধরে নেব, বেশিরভাগ সত্য? বা 0.50 আমি কি ধরে নেব তখন? মাঝামাঝি সত্য, বা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এরকম একটা বিষয়। বা 0.10 হলে খুব কম সত্য, বা 0.00 হলে একদমই মিথ্যা, এরকম আমি একটা জিনিস ধরে নিব। সো এরকম যে আন্ডারস্ট্যান্ডিং গুলি, এগুলিকে আমরা বলতেছি ডিগ্রি অফ মেম্বারশিপ বা ডিগ্রি অফ ট্রুথ। ঠিক আছে, ডিগ্রি অফ ট্রুথ আমরা বলতেছি যে আসলে আংশিক আংশিক একটা কথা এখানে আসতেছে। সো ফাজি লজিকটা হচ্ছে কি, এমন একটা ধরো লজিক্যাল ওয়ে যার মাধ্যমে আমরা আসলে তোমার ডিগ্রি অফ মেম্বারশিপ বা ডিগ্রি অফ ট্রুথ আমরা ব্যবহার করতে পারি এই ফাজি লজিক বোঝানোর জন্য। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তো এখানে ধরো ফাজি এবং ক্রিপস, ফাজি তো হচ্ছে অস্পষ্টতা, ক্রিপস হচ্ছে ধরো অস্পষ্টতা, এর মধ্যে বিভিন্ন রিলেশন আছে। আমি এটাতে খুব বেশি যাব না। আম, তোমরা এই জিনিসগুলা দেখো একটু, দেখলেই পারবে। এবং অনেকটা এগুলি হচ্ছে তোমাদের খুব সুন্দর ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্স, এগুলো দেখে আসছো, দেখে এগুলো আর আমি দেখালাম না। তবে যে কনসেপ্টটা আমি বললাম সেটা হচ্ছে ধরো স্লোয়েস্ট, স্লো, ফাস্টেস্ট, মানে যদি ক্যাটাগরি করতে চাও তখন এই ফাজি লজিক রিপ্রেজেন্টেশন অনেক কাজে লাগে। যেখানে হচ্ছে ফাজি সেট আমরা অনেক ক্ষেত্রে ফাজি সেট ইউজ করি। এই ফাজি সেট হচ্ছে কি, এটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফাজি সেটটা আমি বলে দিই। ফাজি সেটটা কি, ধরো আমাদের একটা জিরো এবং অনের মধ্যে অনেকগুলি রিলেশন আছে ধরো। যেমন রিলেশনগুলি কি, যেমন আমি এটা দিয়ে বুঝাই, ধরো একদম স্লোয়েস্ট একটা, স্লো একটা, ফাস্ট একটা, ফাস্টেস্ট একটা। তো এই রিলেশনটা আসলে আমরা একটা সেটের মধ্যে নিতে পারি। ঠিক আছে, একটা সেটের মধ্যে নিতে পারি। তো এই সেটটা যদি আমি ডিসক্রাইব করতে চাই তাহলে হচ্ছে কি, কিভাবে আমি এই সেটটা ডিসক্রাইব করতে পারবো? যেখানে আমাদের মেম্বারশিপ ফাংশন কাজে লাগবে, ডিগ্রি অফ ট্রুথ কাজে লাগবে। এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা যে কোনো সিদ্ধান্ত বা হচ্ছে আমরা আমাদের যে ইনফারেন্সিং সিস্টেম যেটা আছে সেইটা আমরা আমাদের মৌলিক যে জ্ঞানের মৌলিক জ্ঞানের ক্ষেত্রে, মানে মৌলিক জ্ঞান মানে কোন নতুন ইনভেনশনের ক্ষেত্রে এই জিনিসগুলি আমাদের বেশ কাজে লাগে। এখন চিন্তা করো যে ধরো প্রতিটি আমাদের এখানে যতগুলি উপাদান আছে, ধরো ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, যতগুলি অপারেশন আছে ধরো আমাদের মেম্বারশিপ ফাংশনের ক্ষেত্রে, সবগুলোই ধরো আমরা একটা এই সেট সেটকে রিপ্রেজেন্ট করা যায়। ফাজি সেটকে রিপ্রেজেন্ট করা যায়, যেমন ফাজি সেটটা হচ্ছে সামনে আছে, যেমন ইন্টারসেকশন আছে এ ইন্টারসেকশন বি। তার মানে কি, এ এবং বি সেটের মধ্যে তোমার ধরো কতটুকু সদস্য আছে সেটাকে আমরা আহ ওই সদস্যতার মান আমরা বের করতে পারি। তো এই বিষয়গুলো আমরা পরে দেখব। আর এখানে ক্রিপ সেট আছে, ক্রিপ সেট মানে ক্লিয়ার, এটা তোমরা হয়তো কিছু পরে আসছো, বাট আমি দিয়ে দিলাম এখানে, তোমরা পড়ে ফেলবা, একবার পড়ে যাবা, রিডিং করে যাবা বোঝার জন্য। তো ফার্স্ট সেটটা দেখো, এখানে বলছে একটা বাউন্ডারিজ, জিরো থেকে ওয়ানের মধ্যে একটা বাউন্ডারিজ, যেখানে বিভিন্ন ভাবে এক্সপ্লেন করা যায়, শর্ট, এভারেজ, টেল, এবং যে এটাকে আমি একটা ফাজি সেটের বাউন্ডারির মাধ্যমে ফাজি সেটকে ডিফাইন করতে পারি। তো ফাজি সেটটা এতটুকুই। আর এখান থেকে তোমার ক্রিপস এবং হচ্ছে ফাজি সেটটা একটু দেখে নেবা, যে এগুলি হয়তো ডিসক্রিট ম্যাথমেটিক্স দেখছে, এই জন্য আমি আর এগুলি বললাম না। বাট এটা খুবই সিম্পল, একদম বেসিক বিষয়, এগুলো 9-10 করে আসছো, এই জিনিসগুলি আহ দেখে ফেলবা।
তার মেবি এই চ্যাপ্টারটা আমাদের ম্যাথমেটিক্যালটা অনেকটা, হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেকটা ম্যাথমেটিক্যাল। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার বাইসিয়ান থিওরিটা কাজে লাগতে পারে তোমাদের, তারপরে হচ্ছে এখানে ফাজি সেট কাজে লাগতে পারে, মেম্বারশিপ ফাংশন যেটা আমি বলছি সেটা তো সামনে আরো আছে, এটা দেখতে পাবো ডিটেলস। তো এখানে আসলে ওইটা এই দুইটা চ্যাপ্টার 15 এবং 16 লেকচার মিলেই হচ্ছে তোমাদের আসলে টোটাল কমপ্লিট ইয়া। তো দেখো এখানে ফাজি সেট যেটা পিছনের স্লাইডে এগুলো ছিল ফাজি সেট। তো রেঞ্জ অফ বাউন্ডারিজ, তো এখানে দেখো। আচ্ছা, সো এখানে দেখো যে আমরা ফাজি সেট নিয়ে যে কথাগুলি বললাম সেটা হচ্ছে ধরো আবার একটু রিপিট করি। এখানে এমন একটা সেট এখানে বলা আছে যেখানে হচ্ছে ধরো কোনো এক্সাক্ট তোমার বাউন্ডারি কথা বলা নাই, যে এটা পার্শিয়াল মেম্বারশিপ রয়েছে। ধরো আমরা যদি হিসাব করি যে ধরো আম, উঁচু লোক বলতে আমরা আসলে কি বুঝি, স্পেসিফিক কি বলতে পারবো উঁচু লোক বলতে কত, ধরো ধরে নিলাম 179 সেন্টিমিটার এখন, বা 181 সেন্টিমিটার এখন। আমরা কোন মানুষকে আমরা উঁচু লেক বলবো, তার একটা বাউন্ডারিজ আমরা সেট করে দিতে পারি। আবার ধরো বলিয়ান যদি হিসাবে আমরা যাই, সেক্ষেত্রে 180-র নিচে আমরা ছোট বলতে পারি, এর উপরে বড় বলতে পারি। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু এভাবে কাজ করে না আসলে। এখানে ফাজি সেটে যেটা করতে হবে যে তোমার পুরোপুরি এটা একটা মেম্বার হইতে হবে, বা একেবারে নাও হইতে পারে, বা জিরো হইতেও পারে, ঠিক আছে, বা ধরো কিছুটা হইতে পারে। তো ফাজি সেটে আসলে এই ধরনের ডেফিনেশন গুলি কাজে লাগে, ধরো 0.3, 0.5, এই জিনিসগুলি হতে পারে। তো এখানে এক্স্যাক্টলি জিরো হতে পারে, মানে ফলস হতে পারে, ওয়ান হতে পারে, ট্রু হতে পারে, অথবা মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো এই সেটের ফাংশনগুলি অনেকটা হচ্ছে এই যে ফাজি সেটের যে ইকুয়েশন এই যে দেওয়া আছে দেখো, আহ, এই যে এটা এক্স ইমপ্লাইজ 0 to 1, মানে 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা সংখ্যায় মেম্বারশিপ ফাংশন বলতে হচ্ছে এটা সেটের ফাংশন বলা হয় একে, ঠিক আছে। তো কোনো উপাদানে এখানে কতটা সদস্য এই সেটের, সেই ফাংশন এই ফাংশন দ্বারা বোঝা যায়। সো এখানে দেখো যে ফাজি সেটকে আরো আম, এখানে ব্যাখ্যা করছে বিভিন্ন ভাবে, যে এখানে ইউনিয়ন করা যাচ্ছে। তারপরে হচ্ছে মানে ফাজি সেট অপারেশনের কথা যদি বলি, তিনটা মূল অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড অর, আর একটা হচ্ছে নট। তিনটা অপারেশন, এটা একটু লিখে নিও, যদি এখানে আছে কিনা জানি না। তিনটা অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড অর নট। অ্যান্ডটা হচ্ছে মিনিমাম, ইউনিয়নটা হচ্ছে ম্যাক্সিমাম, আর হচ্ছে নটটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে।
তো এইখানে দেখো যে রেঞ্জ অফ লজিক্যাল ভ্যালুস অফ বুলিয়ান এন্ড ফাজি লজিক, যেখানে 0 থেকে 1 একটা বাউন্ডারি দেয়া আছে, আর হচ্ছে স্পেসিফিক 0 থেকে 1, আর একটা হচ্ছে মাল্টি ভ্যালুড লজিক, যেখানে হচ্ছে এটাকে স্প্লিট করা হয়েছে 0 থেকে 0.2, 0.4, 0.6 এভাবে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করছি, মেম্বারশিপ থ্রু ফাংশন, এই ডিগ্রি, এগুলো আলোচনা করছি। মেম্বারশিপ ফাংশনটা আমি বুঝি, মেম্বারশিপ ফাংশন বুঝতে পারছো তো কি তোমরা? মেম্বারশিপ ফাংশন বুঝতে পেরেছো? জি স্যার। তো এটাই বিভিন্ন ভাবে তোমাকে এখানে ব্যাখ্যা করছি মেম্বারশিপ ফাংশন। এটা ফাজি সেট অপারেশন, বেসিক, এগুলো দেখে নিবা। এটা আসলে খুব মানে জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করবা, খুব বেশি এটাতে টাইম দেওয়ার দরকার নাই, কারণ এগুলি তোমরা দেখছো অনেক আগে, বাট এটা কনসেপ্ট বিল্ড আপের জন্য কাজে লাগবে। এগুলো সব তোমাদের পড়া আর কি, এই যে এগুলি সব পড়ে আসছো না, কমিউনিটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিসক্রিমিনেট, ইম্পর্টেন্স, এগুলি তো সব দেখে আসছো তোমরা। তো এগুলো আর দেখালাম না। এই কার্তেশিয়ান প্রোডাক্ট তো 8, 9 থেকে পড়ে আসতেছো, এগুলো আর ই করলাম না। আমরা নেক্সট লেকচারে যাই। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে প্ল্যানিং। এটা প্ল্যানিংটা হচ্ছে যে ধরো আহ, আমাদের একটা সার্চ প্রবলেম, বা যেখানে আমার একটা গোল আছে, ইনিশিয়াল স্টেট এবং গোল স্টেট পৌঁছানোর জন্য আমার কতগুলি অ্যাকশন বা সিকোয়েন্স তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? প্ল্যানিং মানে হচ্ছে আমার একটা সার্চ প্রবলেম, আমাকে মানে টার্গেট, একটা সার্চ প্রবলেম আর টার্গেট, যেখানে ইনিশিয়াল স্টেট এবং গোল স্টেটে, ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেটে পৌঁছানোর জন্য আমার কতগুলো কার্যকর অ্যাকশন বা সিকোয়েন্স লাগবে ওই গোল স্টেটে যাওয়ার জন্য, সেটাই হচ্ছে আমার প্ল্যানিং। ওকে? তো প্ল্যানিং এ আসলে আমার কি কি জিনিস থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট অফ দ্য প্রবলেম, গোল স্টেট অফ দ্য প্রবলেম, মানে শুরুর সমস্যা, শুরুর অবস্থা, সমস্যা যেটা অর্জন করতে চাই আসলে। আর আমার অ্যাকশনগুলি আসলে কি, মানে যেসব যেসব কাজ করা যাবে, যেমন প্রি কন্ডিশন, কাজ শুরু করতে যা দরকার। পোস্ট কন্ডিশন, যেটা হচ্ছে কাজ শেষ হলে আমার কি পরিবর্তন হবে। আর কস্ট হচ্ছে কাজটা করতে কতটা খরচ হবে। এটা হচ্ছে আমার প্ল্যানিং। আউটপুটটা হচ্ছে ধরো আমার কাজের একটা সিকোয়েন্স আসবে, একটা কাজের সিকোয়েন্স, যেটা হচ্ছে ধরো বর্তমান অবস্থা অনুযায়ী সঠিকভাবে, সঠিকভাবে বর্তমান অবস্থা অনুযায়ী মিলতে হবে। সেটা শুরু থেকে তোমার ধরো মানে মানে স্টার্ট থেকে তোমার গোল স্টেটে তোমাকে ট্রান্সফার করতে হবে, বা একটা নির্ধারিত খরচের মধ্যে তোমার এটা থাকতে হবে। সো এগুলো হচ্ছে কাজের একটা মানে সিকোয়েন্স অফ অ্যাকশনস, এগুলো মিট করতে হবে তোমার আউটপুটের ক্ষেত্রে, আদারওয়াইজ তোমার তোমার ডিজায়ার আউটপুট আসবে না। সো আমাদের রিয়েল লাইফে, রিয়েল রিয়েল লাইফে আমাদের কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আছে, যেমন হচ্ছে ধরো
আম, আমাদের কিছু ধরো আমরা এক জায়গায় একটা ট্যুর দিতে চাই, তার একটা ভ্রমণ পরিকল্পনা আছে, আমার বাজেট কি, আমরা কোথায় কোথায় যাব, কতদিন থাকবো, কিভাবে যাব, কি কি প্রবলেম ফেস করতে পারি, কি কি নেওয়া লাগতে পারে, এভরিথিং। তো এখানে আবার ধরো যদি আমরা একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচ আয়োজন করে কিভাবে প্ল্যান করে কিভাবে খেলবো সবকিছু, আমাদের একটা প্ল্যানিং এর একটা ব্যাপার আছে। বা তোমাদের একটা সামনে এক্সাম আছে, এক্সামটা তোমরা কিভাবে ট্যাকেল দিবা, কিভাবে পড়বা, কিভাবে কোন কোন চ্যাপ্টার পড়বা, কোনটা পড়লে তোমার ম্যাক্সিমাম কমন থাকবে, এটা একটা ধরো ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টের একটা ব্যাপার এটা। সো এই বিষয়গুলি তোমার এই বাস্তব জীবনের সাথে এই প্ল্যানিংটা মিলে যায়। তো এই ট্রিপ প্ল্যানিং ট্রিপের ক্ষেত্রে যেটা হয় নর্মালি আমরা একটা আহ, যে কোনো একটা প্ল্যানিং ট্রিপের উদাহরণ যদি দেখি, ধরো আমরা একটা প্রথমে আমরা কোথাও যাওয়ার প্রস্তুতি নিব, প্রিপারেশন নিব, আমরা বিমানে টিকিট কাটবো যদি বিমানে কোথাও যেতে চাই। সেখান থেকে আমরা হোটেল রিজার্ভেশন করব, গাড়ি ভাড়া করব, হোটেল থেকে মানে এয়ারপোর্ট থেকে কিভাবে যাব, এবং আমি সেগুলা কনফার্ম করব, হোটেল, গাড়ি, সকল রিজার্ভেশন, এবং আমার প্ল্যানিংটা শেষ করব। সো এইখানে একটা বিষয় হচ্ছে, একটা ধাঁধা বা গেম আছে এআইতে, সেটা হচ্ছে কি, তোমার ধরো টাওয়ার অফ হ্যানয়। এই টাওয়ার অফ হ্যানয় প্রবলেম একটা। এখন এই টাওয়ার অফ হ্যানয় প্রবলেম কি তোমরা অন্য সাবজেক্টে পড়েছো? জি স্যার। জি স্যার, সি দিয়ে যখন প্রবলেম সলভিং করছিলাম তখন স্যার টাওয়ার অফ হ্যানয়ের প্রবলেম ছিল। হ্যাঁ, স্যার সিতে যখন কোড করতাম শুরুর দিকে টাওয়ার অফ হ্যানয়ের একটা প্রবলেম ছিল। আর বিষয়টা কি মনে আছে? আহ, জি স্যার, মানে এই প্রত্যেকটা এখানে যে ওই ডিস্ক গুলো আছে, তো ওই সিরিয়াল ওয়াইজ নিয়ে এ থেকে বি তে বা বি থেকে সি তে ট্রান্সফার করতে হবে। মানে একটা ইনিশিয়াল স্টেট থাকে আর একটা হচ্ছে গোল স্টেট থাকে। তো আমাদের বাকি আচ্ছা, যে দুইটা স্টিক আছে ওই দুইটা স্টিক ইউজ করে মানে সিরিয়ালটা মেনটেন করে আমাদেরকে সবগুলো মুভ করতে হবে। এখন এখানে দেখো, মানে ইনিশিয়াল স্টেট বলা আছে, আমার ইনিশিয়াল স্টেটে এরকম ফিগারে দেখতে পাচ্ছ। তো টাওয়ার অফ হ্যানয় হচ্ছে একটা ধাঁধা বা পাজেল, যেখানে কয়েকটি ডিস্ক বা ধরো রিং এর মতন একটা, তো ডিস্ক দিয়ে মানে সন্নিবেশিত থাকে বা তিনটা পিলার থাকে। তো এই ডিস্ক গুলো বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানো থাকে, ঠিক আছে? বড় থেকে ছোট ক্রমান্বয়ে পিলারে সাজানো থাকে। তো সকল, দেখো যে এখানে দেখা যাচ্ছে যে সকল ডিস্ককে এখানে প্রথম পিলারে থেকে শেষ পিলারে স্থানান্তর করতে হবে একদম নিয়ম অনুযায়ী। তার মানে আমার ডিস্কগুলি, তো নিয়মটা হচ্ছে কি, রুলসটা হচ্ছে যে তুমি একেবারে একটি মাত্র ডিস্ক সরাইতে পারবা, একবারে। একটি বড় ডিস্কের উপর ছোট ডিস্ক রাখা যাবে না। বুঝতে পারছো প্রবলেমটা কি? একটা মাত্র ডিস্ক একই সাথে সরাইতে পারবা, এবং এই বড় ডিস্কের উপর থেকে, বড় ডিস্কের উপর ছোট ডিস্ক রাখা যাবে না। একটি বড় ডিস্কের উপর ছোট ডিস্ক রাখা যাবে না, শুধুমাত্র উপরের ডিস্কটাকে সরানো যাবে, আর কোনো ডিস্কটাকে সরানো যাবে না। এটা হচ্ছে তোমার রুলস। তো আমার এখানে দেখো যে আহ, প্রথমটা হচ্ছে তোমার সোর্স, দ্বিতীয়টা হচ্ছে অক্সিলারি, আর তৃতীয়টা হচ্ছে তোমার ডেস্টিনেশন। সো এইখানে যেটা করতে হবে যে এটা সমাধানটা আসলে কিভাবে করা যায়। প্রথমে ধরো আমার ডিক্স অন, এই ডিক্স অনটা আমি এ থেকে সিতে নিয়ে যাব, ডিক্স টুটা আমি এ থেকে বিতে নিয়ে যাব, আবার ডিক্স অনটা আমি সি থেকে বিতে নিয়ে যাব, ডিক্স থ্রিটা আবার এ থেকে সিতে নিয়ে যাব, ডিক্স অনটা আবার কি করব, বি থেকে এতে নিয়ে যাব। মানে আমি প্রত্যেকটা ধাপের কথা বলতেছি, মানে প্রত্যেকটা কথা বলতেছি আর একটা ধাপ ধরো। এরপরে আবার ডিস্ক টুটাকে আমি বি থেকে সিতে নিয়ে যাবো, আবার ডিস্ক ওয়ানটাকে কি করবো, এ থেকে সিতে নিয়ে যাবো। এভাবে দেখবো যে সব ডিস্ক একসাথে সি রডে বা বি রডে তোমার চলে আসছে। তো আমার যদি এখানে গোলের স্টেট যদি বি রড হয় তাহলে বি রডে চলে আসবে, বা সি রড হলে সি রডে চলে আসবে। এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম। তো এখানে যেটা বলা আছে টাওয়ার অফ হ্যানয়তে এন সংখ্যক ডিস্কের জন্য বলা আছে। তো এন সংখ্যক ডিস্কের জন্য তোমার মোট ধাপ হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু যেমন তোমার যদি তিনটা ডিস্ক থাকে তাহলে তোমার ধাপ হবে কয়টা, টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, মানে সাতটা নাকি?
আর যদি 4টা ডিস্ক থাকে তাহলে ধাপ হবে কয়টা? প্রতি 4 - 1 মানে 15টা ধাপ হবে। তো এই টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা আসলে একটি ক্লাসিক প্রবলেম, যেটা হচ্ছে এআই তে প্ল্যানিং বা আন্ডার কনস্ট্যান্ট একটা বোঝানো হয়েছে, যেখানে হচ্ছে ধরো আম, একটা সোর্স ডিস্ক থাকবে, একটা ডেস্টিনেশন ডিস্ক থাকবে, এবং একটা মুভ করার জন্য মানে একটা ডিস্ক থাকবে। এই জিনিসগুলি প্রত্যেকটা ডিস্ক সরানোটাকে এক একটা অ্যাকশন। তো এখানে তো কনস্ট্যান্ট গুলো তো আমি আলোচনা করছিলাম যে একটা একবারে একটা সরানো যাবে, এবং বড়টার উপরে কখনো ছোট রাখা যাবে না। সো এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম। এখন দেখো যে পার্শিয়াল অর্ডার প্ল্যান ভার্সেস টোটাল অর্ডার প্ল্যান। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের এই যে ফাজিসের যেখানে দেখালাম, ওখানে একটা নলেজের একটা ব্যাপার আছে, যেটা ধরো যে মানে ফাজিসের ফাংশনে ইউজ করে অনেকটা। যেমন ধরো আরেকটা জিনিস ছিল এখানে ক্লাসিক সেট। তো ওইখানে ওই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিই তোমাদের। সেটা হচ্ছে যে আহ, আমরা ক্লাসিক সেট বলতে হচ্ছে কোনো উপাদানে সেটগুলি আছে কিনা সেটা 0 1 দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। ফর এক্সাম্পল, একটা ফাংশন এক্স ইমপ্লাইজ 0 1, এটা এরকম আমরা প্রকাশ করতে পারি। সো এইখানে দেখো যে ওই সেটে একদমই পরিষ্কার বা ক্লিয়ার কাট ভাবে নির্ধারিত করা যায় হয়তো 0 আছে বা 1 আছে। এটাই হচ্ছে ধরো এই ক্লাসিক্যাল সেট নর্মালি আমরা যেটা জানি। আর ফাজি সেটটা তো আমরা আমরা তো বললাম যেটা এখানে অস্পষ্টতা কাজ করে, এই জন্য আমরা ফাজি ইউজ করি। তো এই যে মানুষের অনেক সময় অস্পষ্ট ভাবে আমরা কথা বলি না, যে আমরা হ্যাঁ আছি মোটামুটি এই চলছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি এআই তে। এই ফাজি সেট প্রয়োজন আসলে। তো ফাজি সেটটা আমার ফাংশন আছে, ফাংশনগুলিকে ধরো আমরা যেটা আলোচনা করছিলাম মেম্বারশিপ ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, এই জিনিসগুলি আমরা এক্সপ্লেন করতে পারি বা কম্পিউটারের ফাংশন আকারে প্রকাশ করতে পারি, যেটা আমরা উঁচু মানুষ নিচু মানুষ দিয়ে আমি আমি তোমাদেরকে বলেছিলাম। সো এখন আমরা আসি যে পার্শিয়াল অর্ডার প্ল্যান আর হচ্ছে টোটাল অর্ডার প্ল্যান। সো দেখো পার্শিয়াল অর্ডার প্ল্যানে কি বলছে, কনসিস্ট পার্শিয়ালি অর্ডার সেট অফ অ্যাকশন, যেখানে একদম সিকোয়েন্স অনুযায়ী মানে সিকোয়েন্স অর্ডার সেট অফ অ্যাকশন থাকবে। সিকোয়েন্স কনস্ট্যান্ট এক্সিস্ট অন দেয়ার অ্যাকশন। তো এই অ্যাকশনগুলিতে আবার কিছু কনস্ট্যান্ট থাকবে, সিকোয়েন্স কনস্ট্যান্ট মানে কিছু তোমার প্রতিবন্ধকতা থাকবে বা কিছু প্রবলেম থাকবে বা বাধা থাকবে। প্ল্যান জেনারেশন অ্যালগরিদম ক্যান বি অ্যাপ্লাই টু ট্রান্সফর্ম পার্শিয়াল অর্ডার প্ল্যান টু দ্য টোটাল অর্ডার প্ল্যান। আচ্ছা, পার্শিয়াল অর্ডার থেকে টোটাল অর্ডার আমরা যখন ট্রান্সফার করবো তখন কিছু আমরা প্ল্যান জেনারেশন অ্যালগোরিদম ইউজ অ্যাপ্লাই হতে পারে। আবার টোটাল অর্ডার প্ল্যানে হচ্ছে কনসিস্ট অফ টোটালি অর্ডার সেট অফ অ্যাকশন। এখানে যে পার্শিয়াল অর্ডার প্ল্যান না, কিন্তু এখানে হচ্ছে টোটাল যতগুলি সেট অফ অ্যাকশন আছে সবগুলি। তো এখানে দেখো যে পার্শিয়াল অর্ডার প্ল্যানের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, যে কাজটা শুরু হয় আমরা ব্রাশ নেই, মানে তারপরে ল্যাডারে উঠি, পেইন্ট করি, সিলিং পেইন্ট করি এবং ফিনিশ করি। এটা হচ্ছে ধরেন পার্শিয়াল অর্ডার প্ল্যানের একটা এক্সাম্পল। টোটাল অর্ডার প্ল্যানটা যদি এইটাই টোটাল অর্ডার প্ল্যানটা যদি এক্সপ্লেন করি, যে আমরা স্টার্ট করি, ইয়া নেই, ল্যাডার নেই, ব্রাশ নেই, পেইন্টিং করি, ফিনিশ করি। এখন এই দুইটার মধ্যে আসলে রিলেশনটা কি এক্স্যাক্টলি, পার্শিয়ালি অর্ডার প্ল্যানের মধ্যে আর হচ্ছে টোটাল অর্ডার প্ল্যানের মধ্যে? বলতে পারবা কেউ, অ্যাকর্ডিং টু দা মানে আন্ডারস্ট্যান্ডিং, বেসিক আন্ডারস্ট্যান্ডিং? পারবা না কেউ? এখানে দেখো পার্শিয়াল অর্ডারে যেটা বলছে যে আমরা অল্টারনেট রাখা যাবে, অল্টারনেট অপশন রাখা যাবে, যে স্টার্ট এন্ড ফিনিশ করার জন্য আমাদের আমরা অল্টারনেট অপশন রাখতে পারবো পার্শিয়ালের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল অর্ডার প্ল্যান আর পার্শিয়াল অর্ডারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স।
তো আমরা এখানে দেখো যে স্ট্রিপস, এটাকে আসলে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট প্রবলেম সলভার। এটা একটা প্ল্যানিং ল্যাঙ্গুয়েজ বা একটা পদ্ধতি যেটা রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেটিক কোনো সমস্যাকে, ঠিক আছে, যে অটোমেটেড কোনো সিস্টেমকে কোনো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধাপে প্ল্যান করে। The restricted language for planning that describe action and description of object in a system. So আমরা এখানে দেখো যে আমরা একটা কাজকে মানে একটা অটোমেটেড সিস্টেমকে কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে প্ল্যান তৈরি করতে সাহায্য করে। এখন অনেক জায়গায় এখন দেখো যে এআই এজেন্ট তৈরি হচ্ছে। এআই এজেন্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে? এআই এজেন্ট একটা হিউম্যান যে কাজ করে, স্পেসিফিক টাস্ক দিয়ে রাখে, এআই এজেন্ট সেই কাজটা করতে থাকে, এরকম অনেক স্টার্টআপ কোম্পানি তৈরি হয়েছে। সো দেখো এখন একটা এক্সাম্পল দেখো যে নর্মালি একটা জিনিস কিনবে এক্স, এক্স অ্যাকশনটা কি বাই। তো এক্স জিনিসটি কেনো, মানে এক্স কে কিনতে হবে এর জন্য বাই দিছে। তো প্রিকন্ডিশনটা আসলে কি, যে শর্তগুলো পূর্ণ করে পরে এই অ্যাকশনটা যাওয়া যাবে। তার মানে কি, অ্যাট পি, তার মানে তুমি এই পি জায়গায় আছো, সেল পি এক্স, তাহলে পি দোকানে, যেহেতু তুমি পি জায়গায় আছো, পি দোকানে এক্স জিনিসটা বিক্রি হয়। তো এখানে ইফেক্ট বলছে হ্যাভ এক্স, তাহলে তোমার কাছে এক্স আছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে একটা বাই আর সেলের রিলেশনশিপ, যেটা আসলে এটা প্ল্যানিং করে অ্যাকশন দিয়ে অবজেক্ট একটা সিস্টেমের মধ্যে অটোমেটেড করা। সহজ ভাষায় যদি আমরা বলি, ধরো আমরা একটা বই কিনতে চাই, তো স্টিপস এটিকে ধরো কিভাবে লিখবা, স্টিপসে তুমি কিভাবে লিখবা? ধরো বাই বুক, তার মানে বই কিনতে হবে। তাহলে প্রিকন্ডিশন কি থাকবে, যে আমাকে অবশ্যই বুক স্টোরে থাকতে হবে, ঠিক না, বইয়ের দোকানে অ্যাট বুক স্টোর। আর তাহলে আমাদের বাট এখানে কি করব, আমরা সেল করব না, বইটি যে পাওয়া যায় সেল, সেল মানে ওই দোকানদার তো এটা সেল করবে, তো সেল কি বুক স্টোর থেকে বই পাওয়া যাবে, তো বুক স্টোর কমা বুক। তো ইফেক্টটা কি, ইফেক্ট অ্যাজ ইউজুয়ালি হ্যাভ বুক, তো মানে ধরো এখন তোমার কাছে বই আছে, এটা হচ্ছে আফটার ইফেক্ট। ঠিক আছে, অ্যাকশন প্রিকন্ডিশন আফটার ইফেক্ট, মানে আফটার অ্যাকশন। ক্লিয়ার? তো স্ট্রিপটা হচ্ছে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট প্রবলেম সলভার। এটা একটা রেস্ট্রিক্টেড ল্যাঙ্গুয়েজ প্ল্যান করা, যেটা হচ্ছে তোমার অ্যাকশনকে একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়। সো এই এআই ধরো আর রোবটকে যুক্তি দিয়ে প্ল্যান করতে শেখায়। প্রথমে আমরা কি করব, প্রিকন্ডিশন চেক করব, দোকানে আছো বইটি বিক্রি হবে এরকম আর কি। তারপরে তোমরা ধরো অ্যাকশনে যাবা, দেন তোমরা ইফেক্টে যে যে হ্যাঁ বইটি তোমার চলে আসছে, অসুবিধা নেই। তো স্ট্রিপ প্ল্যানিং সিস্টেমটা এখানে দেখো, এখানে একটা টাপেল বোঝানো হয়েছে। প্রথমে ধরো এটি চারটা ধাপে, চারটা ধাপে ধরো এটা লাগে। একটা হচ্ছে আহ পি হচ্ছে একটা ফাইনার সেট, মানে এখানে টাপেলটাকে স্ট্রিপ টাপেলটাকে বোঝাইছে, যেখানে আমি এটাকে ব্যাখ্যা করতেছি। পি হচ্ছে একটা ফাইনার সেট, ধরো আচ্ছা একটা কন্ডিশন দরকার হয়, ও হচ্ছে একটা ফিনিট সেট অফ অপারেটর। আর আইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, যেটা আমরা সাবসেটের পি এর। আর জি হচ্ছে একটা গোল স্টেট, যেটা পি এর সাবসেট। সো এই টাপেলটা দিয়ে আমরা এই অপারেটরকে এক্সপ্লেন করা যায়, যেখানে আমাদের স্ট্রিপ অপারেশনের ধরো চারটা মেইন অ্যাট্রিবিউটস আছে। যেমন একটা হচ্ছে পিসি, পিসি মানে হচ্ছে কি তোমার মানে প্রি কন্ডিশন, যেটাকে আমরা বোঝাচ্ছি শর্ত, এ সেট অফ গ্রাউন্ড লিটারেলস। তার মানে গ্রাউন্ড লিটারেলস এর যেমন মানে হচ্ছে যে তোমার শপে থাকতে হবে, তোমার কাছে টাকা থাকতে হবে, এটা হচ্ছে গ্রাউন্ড লিটারেলস। মানে একটা বেসিক তোমার মানে যেটা না থাকলেই না, মানে স্পষ্ট শর্ত আর কি, হ্যাঁ, গ্রাউন্ড লিটারেলস। তো এই শর্তগুলো সত্য হলেই কেবল এই অপারেটরকে ধরো ও এক্সিকিউট করা যাবে, এই ও এক্সিকিউট করা যাবে।
এরপরটা হচ্ছে ধরো ডি, গ্রাউন্ড লিটারেলস। এই এটাও কিন্তু গ্রাউন্ড লিটারেলস। এটা কি একটা কন্ডিশন যেটা উইল বি রিমুভ আফটার দ্য অপারেশন বি এক্সিকিউটেড। তো এখন যেসব মানে অপারেশনটা এক্সিকিউট হওয়ার পরে আমরা শর্ত, যেসব শর্ত অ্যাড বা ডিলিট হবে তার একটা ধরো আমার তালিকা করতে হবে আর কি। হ্যাঁ, তো দিতে থাকা শর্তগুলো যা যা আছে সেগুলি আমার স্টার্ট থেকে মুছে যাবে। ধরো আমার কাছে টাকা আছে কত, 20 টাকা। তা বই কেনার পর আমার খরচ হয়ে গেছে না, তো ওই টাকাটা তো খরচ হয়ে গেল, তখন এটাও কিন্তু মুছে যাবে। আবার ধরো এ অ্যাড লিস্ট, প্রিকন্ডিশন ডিলেট, এবং এ হচ্ছে অ্যাড লিস্ট। অ্যাড লিস্টটা কি একটা গ্রাউন্ড লিটারেলস, যেখানে হচ্ছে কি করবে, কন্ডিশন দ্যাট উইল বি অ্যাডেড আফটার দ্য অপারেশন উইল বি এক্সিকিউটেড। তার মানে তুমি যখন বই কিনলা তখন এটা অপারেশন অ্যাড হবে না, মানে তখন এই জিনিসটা তো অ্যাড হবে তোমার। টাকা চলে গেছে ডিলেট, আর বই আসছে অ্যাডেড, ইনভেন্টরির মতো। হ্যাঁ, সি হচ্ছে তাহলে তোমার কত কস্ট হলো, কস্ট। বই কিন্তু তোমার কত টাকা লাগছে সেটা বোঝানোর জন্য। সো বাস্তব জীবন দিয়ে ধরো আমরা একটা উদাহরণ দিতে পারি, যে দোকানে আমার যেতে হবে, 20 টাকা থাকতে হবে, প্রি কন্ডিশন। ডিলেটের ক্ষেত্রে ধরো আমার 20 টাকা খরচ হয়েছে, সেটা আমার মুছে দিতে হবে। এডিশন মানে আমার কাছে বইটা চলে আসছে, এটা দিতে হবে। আর কস্টটা হচ্ছে কি, আমি এটা 20 টাকা লাগছে এটা কিনতে। সো এটা হচ্ছে আমার এক্সাম্পল রিয়েল লাইফে। তো এখানে দেখো অনেক ধরনের এগুলি আছে, ব্লক ওয়ার্ডস আছে, এগুলো একটু তোমরা দেখে নিও স্টেপ বাই স্টেপ। আমি মোটামুটি ডিটেলসই তোমাদের বলে দিলাম। তবে ব্লক ওয়ার্ডসটা হচ্ছে, আচ্ছা এটা একটু বলি, ব্লক ওয়ার্ডসটা হচ্ছে এটা একটা প্ল্যানিং সমস্যা, যেখানে হচ্ছে যে এজেন্টকে বিভিন্ন ব্লকে সাজানো কাজ করতে দেয়া হয় ধরো। তো স্টিভ অপারেটর কি করে, এটাকে কিভাবে প্ল্যান করা যায় সেইটা স্টিভ অপারেটর কাজ করে, মানে যাতে ও প্রবলেম সলভার হয়ে কাজ করতেছে। তো ব্লকগুলি কি এবিসি, ঠিক আছে, এটা টেবিলের উপর রাখা আছে। শুরুর অবস্থা হচ্ছে ধরো ইনিশিয়াল অবস্থা, এইটা গোল স্টেট, এটা আমার এইভাবে রাখতে হবে। সো এটাকে আমি আসলে কিভাবে অপারেটর দিয়ে করবো, সো আমার এখানে প্রি কন্ডিশন নিতে হবে, ডিলেট নিতে হবে, অ্যাড নিতে হবে, কস্ট নিতে হবে, ঠিক আছে, এইগুলো নিয়ে কাজ করতে হবে। সো এখানে গ্রাফিক্যাল স্টেট আছে, এগুলো দেখবা, আলোচনা করো। আমি যে আলোচনা করছি পিছনে, এটা দিয়ে এই প্রবলেমটা সলভ করবো, মুভ করে করে কাজ করতে হবে। আচ্ছা, তোমাদের কি ফরওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং পড়াইছিলাম? এই কথা বলো, তোমাদের কি ফরওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং পড়াইছিলাম? না স্যার, মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, ফরওয়ার্ড চেইনিংটা আমি বলে দেই। ফরওয়ার্ড চেইনিংটা হচ্ছে কি, ধরো ইনিশিয়াল স্টেট থেকে শুরু হবে। ফরওয়ার্ড চেইনিং মানে কি, মানে হচ্ছে যে, মানে আমি যদি সহজ ভাবে তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই, ধরো যে আমাদের না, আমি ফরওয়ার্ড চেইনিং তোমাদেরকে পড়াইছিলাম, ফরওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং, আমার যতদূর মনে পড়ে। সো অনেকটা ব্যাকওয়ার্ড সার্চ, যেটা আমরা রিগ্রেশনের কথা চিন্তা করি, যেমন ফরওয়ার্ড চেইনিং এর ফরওয়ার্ড চেইনিং এর ঠিক বিপরীত হচ্ছে ধরো ব্যাকওয়ার্ড চেইনিং, যেটা আমরা এখানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয়। আবার গো- মানে ব্যাকওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে এটা গোল স্টেট থেকে শুরু হয়। তো প্রতিটি ধাপে কি পরিমাণ ইফেক্ট বা কি পরিমাণ সাবসেট হয়, এই জিনিসগুলি আমার এটা ব্যাকওয়ার্ড চেইনিং এর মধ্যে থাকতে হয়। তো এটাকে আবার অনেক সময় ব্যাকওয়ার্ড সার্চ বা ফরওয়ার্ড সার্চ এর মধ্যে ইনক্লুড করে, যেগুলো হচ্ছে রিগ্রেশন প্ল্যানিং এর অংশ। তো এগুলো একটা স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম আছে, যেটা দিয়ে আহ এই প্রবলেমটা সলভ করে। সো আমরা একটু দেখি তাহলে এখানে কি লেখছে, যেহেতু এটা তোদের খেয়াল নাই। ধরো ইনিশিয়াল স্টেটে কি কাজ করে, যে সমস্যা শুরুর অবস্থা ধরো একটা টেবিলের উপরে আছে, যেটা দেখলাম আমরা, এটা টেবিলের উপরে আছে এ আর বি। তো অপারেটর কি কাজ করে, যে তোমার প্রিকন্ডিশন তোমার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অপারেটর কি কাজ করে, প্রিকন্ডিশন অ্যাপ্লাই করবে। তো প্রিকন্ডিশন অ্যাপ্লাই করে সে যেমন স্ট্যাক স্ট্যাক করবে, মুভ করবে, স্ট্যাক করবে, মুভ করবে। দেন একইভাবে গোল স্টেটে তুমি পৌঁছাতে চাও কি, এ বি এবং এর উপরে সি, এ বি, এ বি, বি সি, এরকম তুমি সর্বোচ্চ, যেমন এটা দেখলে বুঝতে পারবা, এই যে এটা মানে এ বি, মানে তুমি এ বি সি এভাবে নিতে পারবা, ঠিক আছে। সো তোমাকে এ বি, বি সি এভাবে করে নিতে হবে, দুটো দুটো করে এ বি, বি সি এভাবে করে নিতে হবে। আমরা ওয়ার্ডে ডাউনলোড করে দেখতে পাবো ক্লিয়ার আর কি। আমরা প্রথমে এ বি ভেঙে নেবো, বি সি ভেঙে নেবো, দেন
আহ, এটাকে হচ্ছে বিভিন্ন আমরা ফাংশন ইউজ করে ক্লিয়ার করব, মুভ করব, স্টাক করব, ক্লিয়ার করব, মুভ করব, স্টাক করব, এভাবে করে আমরা কাজ করব। সো এইখানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতে হবে, বর্তমান স্টেট থেকে তোমার অ্যাপ্লিকেবল অপারেটর গুলো বের করতে হবে, ফাইন্ড দ্য অপারেটর অ্যাপ্লিকেবল অর্ডার ফ্রম দ্য কারেন্ট স্টেট, অ্যাপ্লিকেবল অর্ডার গুলো বের করতে হবে। তাহলে অ্যাপ্লিকেবল অর্ডার গুলির মধ্যে কি কাজ করতে হবে, প্রি কন্ডিশন যতগুলি আছে, যেমন ধরো স্টাক করতে হবে এ বি, আবার স্টাক করতে হবে বি এ, এরকম করে স্টাক করে করে তোমাকে কাজটা করতে হবে। পরের ধাপে যেটা আসছে যে আপডেট এভরি স্টেট, প্রতিটা স্টেট আপডেট করতে করবা। যখনই একটা কাজ করো প্রতিটা স্টেট আপডেট করো। ইন এভরি স্টেট দ্যাট ওয়াজ লিস্ট, রেকর্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট টু দ্য স্টেট। তার মানে প্রতিটা অ্যাপ্লিকেবল অপারেটরকে অ্যাপ্লাই করে নতুন একটা স্টেট তৈরি করবা। তার মানে নতুন স্টেট কি, ধরো স্ট্যাক এবি বা স্ট্যাক বি এরকম একটা স্টেট তৈরি করবা প্রতিবারই। সো নতুন স্টেট গুলো কি কাজ করবে, সার্চ ট্রিতে নতুন স্টেটগুলি কি করবে, ধরো সার্চ ট্রিতে অ্যাড করবা প্রত্যেকবার। তার মানে প্রত্যেকটা স্টেটের সাথে পাথ কস্ট অ্যাড হয়ে যাবে, হলে টোটাল কস্ট আমরা পেয়ে যাব। সো এরপরে তুমি কি কাজ করবো, নতুন গোল স্টেট যেটা আসবে সেটাকে স্টপ করব এবং পাথ রিটার্ন করব। যদি গোল স্টেট আমরা পৌঁছে যাই তাহলে আমরা স্টপ করব, পাথ রিটার্ন করব। আর যদি না হয় তাহলে নতুন ভাবে আবার একইভাবে ফিরে আসবো। সো আমরা যদি ধরো এখন একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাইতে পারবা কেউ, ফরওয়ার্ড চেইনিংটা। যেমন ধরো আহ, আমরা লেভেল দিয়ে যদি করি, ধরে তার শুরুতে কি কাজ করতে হবে, আমার প্রবলেম হচ্ছে ইনিশিয়াল স্টেটে আমার এবিসি তিনটা আমার রাখতে হবে, গোল স্টেট হচ্ছে এবি ধরো। তো এইখানে যেটা করতে হবে যে ইনিশিয়াল স্টেটে তোমার লেভেল 0 ধরে সব টেবিলের উপর রাখলাম, লেভেল 1-এ হচ্ছে আমরা ঠিক একইভাবে স্টাক করলাম, নতুন স্টেট তৈরি করলাম, স্টাক করলাম, নতুন স্টেট তৈরি করলাম, মানে একটা একবার এবি করলাম আর একবার বিএ করলাম। তো দেন যদি আমরা পরের স্টেপে যদি আমরা গোল গোল স্টেট পেয়ে যাই তাহলে আমরা ওখানে আমরা স্ট্যাক করে গোল স্টেটের পাথ কস্ট হিসাব করে ফাইনাল চলে আসবো। সো এইভাবে করে কিন্তু আমরা আসলে চাইলে লো কস্ট পাওয়ারটা পেতে পারি। সো এরপরে আমরা দেখি ব্যাকওয়ার্ড চেনিং। ব্যাকওয়ার্ড চেনিংটা হচ্ছে রিভার্স আর কি, যে গোল স্টেট এরা হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয় আর এটা হচ্ছে গোল স্টেট থেকে শুরু হয়। ধরো এই প্রতিটি ধাপে এমন করে আমরা ইফেক্টটা তৈরি করি যাতে বর্তমান স্টেটের সাবসেট হয়। এটা এমন ভাবে তৈরি করব যাতে প্রতিটি ধাপে এমন ভাবে আমরা অপারেটর গুলো নিব যাতে হচ্ছে যে যার ইফেক্ট বা ধরো এ যেটা থাকবে সেটা বর্তমান স্টেটের সাবসেট হয়। তো এইভাবে করে তোমার কিন্তু একই জিনিস, শুধু আমরা গোল স্টেট থেকে শুরু করব, আর অপারেটর যখন বাসায় করবো তখন গোলের সাবসেট হয় যেন ওইটা আমরা একটু খেয়াল রাখবো। এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে কি, প্রিকন্ডিশনকে ধরো ওই আগেরটার মতো আমরা সাব গোল বানাবো। এবং নেক্সট ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে গোলের জন্য আমার ধরো আবার অপারেটর সার্চ করব। তো ইনিশিয়াল স্টেট এভাবে করে আমরা আপডেট করবো স্টেট, যখন আমরা ইনিশিয়াল স্টেট আমরা পেয়ে যাব, রিচ হয়ে যাব, তখন আমরা অ্যালগোরিদম স্টপ করে দেবো। সো এটার সলিউশন একটা হচ্ছে পার্শিয়াল অর্ডার প্ল্যান, যেটা ছিল সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডার প্ল্যান, ব্যাকওয়ার্ড চেইনিং এর একটা সলিউশন। আর কনস্ট্যান্ট অফ অ্যাকশন অর্ডারিং মে বি ভায়োলেট, এখানে অনেক সময় কি তোমাদের শর্ত, অনেকগুলি শর্ত তোমার ভায়োলেট হইতে পারে আসলে, সেটা একটা আশঙ্কা আছে। তো আমরা আসলে মানে এই কমপ্লেক্স গোলস এর ক্ষেত্রে আমাদের যেখানে ধরো স্কিল ব্যাপার স্যাপার থাকে, স্কিল শো করার ব্যাপার থাকে, সেখানে আসলে ফরওয়ার্ড চার্জ সার্চ বেশি স্টেট এক্সপ্লোর করে, ফরওয়ার্ড চার্জ ব্যাকওয়ার্ড থেকে। ঠিক আছে। তো যেহেতু ওটাকে সাব গোলিং তোমার প্রবলেমকে ছোট ছোট ভাগে ভাগ করে, তাই জন্য আর কি তোমার ওইটা বেশি ইউজফুল। লিমিটেশন আছে কিছু, ধরো যেটা কনস্ট্যান্টের কথা আমরা বলছি, আম, সবাইকে খুঁজতে হয়, মানে অনেক অপারেটরকে খুঁজতে হয়, এটা একটা প্রবলেম। ঠিক আছে। সো ধরো আমরা যদি আমাদের তোমাদের যদি জিস্ট কথা বলি, সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড প্ল্যানিংটা হচ্ছে তোমার ধরো একদমই গোল ড্রিভেন, ঠিক আছে, গোল ওরিয়েন্টেড। ধরো অ্যাকশন অর্ডারিং সতর্কতা মানে অনেক মানে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়।
সো এখানে হচ্ছে ব্লক ওয়ার্ল্ড আছে, যেটা আগেও দেখলাম। এই জিনিসগুলো একটু দেখবে, একবার পড়বা, হয়ে যাবে সবকিছু। যে গ্রাফ পিক আপ, আবার টেবিলে রাখছে, গ্রাফ করছে, পিক আপ করছে, টেবিলে রাখছে, এভাবে করে একশো সিকোয়েন্স অফ অ্যাকশন গুলি রাখছে, দেন এভাবে সাজিয়ে গেছে। ঠিক আছে, এই যে আমরা যেটা কি করছে, সে সিকে সিকে নিল, পিক আপ করলো সি, আবার সিকে টেবিলের উপর রাখলো, আবার বিকে নিল, মানে প্রথমে সিকে নিল, পরে বিকে নিল, পরে একে নিল, এভাবে করে করে রাখলো, স্টার্ট করলো, দেন অ্যাড ডিলিট করলো, আমার ব্লক কোর্স হয়ে গেল। তো এখানে বেশ কিছু রুলস আছে, যেমন পিক আপ, পুট ডাউন, স্ট্যাক, আনস্ট্যাক, এই ইস্যুগুলি আছে। এখন তোমাদের যেটা ধরো ফরওয়ার্ড চেইনিং আর ব্যাকওয়ার্ড চেইনিং মধ্যে ডিফারেন্সটা আসতে পারে, তখন কিন্তু তোমাদেরকে এটা ভালোভাবে এক্সপ্লেন করে দিতে হবে। এই যে আসলে কাজের পদ্ধতি কি, বা এক্সাম্পল দিয়ে বললা, কোথায় ইউজ করা হয় এরকম বললা। ধরো আমরা ফরওয়ার্ড চেইনিংটা মূলত ধরো যে ওই যে বিভিন্ন ধরনের নকশা, মানে আমার গোল আছে সামনে, ফরওয়ার্ড নকশা করা বা ডিজাইন করা, আমাকে বলে দেয় ডিসিশন কি হবে সেরকম, সেটা আমরা কিন্তু ফরওয়ার্ড চেইনিং করি। আর ব্যাকওয়ার্ড চেইনিং এর ক্ষেত্রে কি হয়, যেমন ধরো ব্যাকওয়ার্ড চেইনিংটা কি, যে তোমার রোগ হয়ে গেছে, এখন তোমাকে ডায়াগনোসিস করতে হবে, ঠিক না? মানে আউটপুট তুমি জানিয়ে গেছো, এখন তোমাকে পিছনে যাইতে হবে, তাহলে কি কারণে হয়েছে, ট্রাভেল শুটিং করা, এগুলো হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং। বুঝতে পারছো? জি স্যার। সো এই রুলস আর এগুলো দেখবা, এগুলো দেখলে মোটামুটি একবার পড়লেই হয়ে যাবে। আমি যে জিনিসগুলো বলছি সেগুলো মাথায় রাখলে, তো স্টেপের মূল কথাই হচ্ছে যে তোমার অ্যাকশন সিলেকশন করতে হবে, প্রিকন্ডিশন চেক করতে হবে, স্টেট আপডেট করতে হবে, আর ডিলিট করবা ঠিক মতো, আর গোল চেক করবা যে আসলে আমরা বলে আসছি কিনা, দ্যাটস ইট। আচ্ছা, এখন এই যে এই যে এটা যেটা আছে রুলস, যেটা ধরো পিক আপ করা, পুট ডাউন করা, মানে মানে পিক আপ এক্স হচ্ছে গিয়া, ধরো ব্লক এক্সটা তুললা, প্রিকন্ডিশন গুলা চেক করলা, এখানে প্রিকন্ডিশন যা যা আছে। হ্যাঁ, আবার ধরো লিস্ট মুছে দিলা, ডিলিট করলা, অ্যাড লিস্টে অ্যাড করলা, এরকম করে তুমি কাজ করলা। পুট ডাউনটা হচ্ছে কি, তুমি ব্লকটা নামাবা, ব্লকটা নামাই দেবা, ব্লক এক্স নামাই দিবা। কেন? প্রিকন্ডিশন চেক করবা কি, যে এক্স হাতে থাকতে হবে, ধরো হোল্ডিং অ্যাকশন। এখন এটাকে হোল্ডিং অ্যাক্সটাকে তুমি ডিলিট করতে পারো, বা এটা আমার নির্ভর করবে আমার আসলে কি দরকার, হ্যাঁ, অ্যাড করতে পারবা। আবার স্ট্যাকের ক্ষেত্রে, এক্স ওয়াই স্ট্যাকের ক্ষেত্রে যেটা করো, যেমন যেমন ব্লক এক্স ব্লক ওয়াই এর উপরে আমরা রাখতে পারি, ঠিক আছে? আর বাকি যে কন্ডিশন তো আছেই। আবার এখানে দেখবা আনস্ট্যাক কি, তার মানে ব্লক এক্স ব্লক ওয়াই এর উপর থেকে তুলতে হবে, তোলা, হ্যাঁ। তো অনেক কন্ডিশন গুলি দেওয়া আছে। তো ঠিক আমি কিভাবে তোমরা টাওয়ারটা বানাইতে পারো, এ বি সি এরকম করে একটা টাওয়ার বানাইতে পারো, ট্রায়াঙ্গুলার টেবিল আছে এখানে। তো ট্রায়াঙ্গুলার টেবিলে ধরো শুরুর অবস্থা দেওয়া আছে, একটা লক্ষ্য আমাদের দেওয়া আছে, সেটাকে প্ল্যান সিকোয়েন্স অনুযায়ী আনস্ট্যাক করবা, পুট ডাউন করবা, পিক আপ করবা, স্ট্যাক করবা, আবার পিক আপ করবা, স্ট্যাক করবা, এরকম করে এক্সিকিউশন করবা। সেখানে ধরো টেবিল স্ট্রাকচার, কিছু সারি আছে, কলাম আছে, এবং প্রতিটা সেল আছে, সারি কলাম প্রতিটা সেল এভাবে করে সাজানো আছে এখানে। তোমাকে তাহলে অপারেশন গুলি চালাইতে হবে, যে আনস্ট্যাক করবা, পুট ডাউন করবা, পিক আপ করবা, স্ট্যাক করবা, এরকম করে করে তুমি চালিয়ে তুমি তোমার গোল স্টেটে চলে যাবা। ঠিক আছে? সো এই ট্রায়াঙ্গুলার টেবিলের আসলে, এই যে ট্রায়াঙ্গুলার টেবিল, এটার আসলে আমার ইম্পর্টেন্সটা কি, দরকারটা কি আসলে? ধরো এখানে যেটা হয় যে প্রতিটা স্টেপে কিছু তোমার শর্ত থাকে, দেখা যায় আর কি। হ্যাঁ, যে কোন সেল ফাঁকা আছে, কোন সেল মিসিং আছে, যে জিনিসগুলি, বা প্ল্যান ভিজুয়ালাইজেশন, মানে ডাটা স্ট্রাকচারে যেটা আমরা আহ, সহজে বুঝতে পারি আর কি। বুঝতে পারছো? তো এই ধরো স্ট্রিপ প্ল্যানিং আর ট্রায়াঙ্গুলার টেবিল, এটা হচ্ছে কি ধরো একটা স্ট্রং প্ল্যান এক্সিকিউশন টুল, বুঝতে পারছো? এগুলো ধরো রোবোটিক্স, অটোমেটিক প্ল্যানিং বা এআই ব্যাপকভাবে ইউজ করে এগুলো। তো এরপরে হচ্ছে রিসাইলেন্স ইন প্ল্যানিং। এইটা আমরা আসলে যে অনেক সময় প্ল্যান এক্সিকিউশনের সময় ভুল অপারেশন যদি হয়ে যায়, সিস্টেমে আবার সঠিকভাবে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে, মানে আবার আবার সঠিকভাবে ফিরে মানে আমার গোল স্টেটে আসতে হবে, তাকে বলা হয় রিসাইলেন্স। তারপর অনেক সময় ভুল অপারেশন হয় না, অনেকে পেটের মধ্যে কেসি রেখে আসে, ঠিক না, অপারেশন করার সময়, সেটা আবার পরে
আবার ওটাকে ঠিক করতে হয়। এই যে এই বিষয়টাই হচ্ছে রিসাইলেন্স। সো ভুল অপারেশন করলা তুমি, সেখানে স্ট্যাক নিলা, বাট স্ট্যাক ধরো এসি নিলা, কিন্তু তোমার লক্ষ্য ছিল, টার্গেট ছিল কি স্ট্যাক এবি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে তোমার রিকভারি স্টেপ যেটা হইতে পারে যে ধরো আনস্ট্যাক করবা তারপর স্ট্যাক করবা। ঠিক আছে, বুঝতে পারছো? যেহেতু তোমার স্ট্যাক এসি আছে, তার মানে তোমাকে প্রথমে কি কাজ করতে হবে? আনস্ট্যাক করতে হবে। এই তোমরা কি আসো? জি স্যার। জি জি স্যার। 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 Good, good. কি কোনো অসুবিধা? না স্যার। গুড। সো রিভার্সিবল অপারেশন যেগুলি আছে, যে ধরো পুল অপারেশনকে আমরা আনডো কিভাবে চেক করতে পারি, হ্যাঁ? বা অল্টারনেট পাথ কিভাবে, ভুলের পরে আমরা কিভাবে দ্রুত আরেকটা সমস্যার সমাধান করতে পারি, সেরকম এই বিষয়গুলি আমরা ক্লাস, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ধরো এই যে প্ল্যানিং স্ট্র্যাটেজি, অ্যাডভান্স প্ল্যান। তো অ্যাডভান্স প্ল্যানিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি ধরো হায়ারার্কিক্যাল প্ল্যানিং, প্রবাবিলিস্টিক প্ল্যানিং, কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলি আমাদের দরকার হয়। এখন হায়ারার্কিক্যাল প্ল্যানিংটা হচ্ছে ধরো আমার অনেকগুলি সমস্যা আছে, ধরো এগুলোকে আমরা ভেঙে ভেঙে ছোট করব। ঠিক আছে, এটাকে ধরো এক্সাম্পলটা কিভাবে দিতে পারি? ধরো একটা বাসা, বাড়ি বাড়ি বানাবা তুমি, এটা একটা তোমার গোল। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি এটাকে ভাঙো, প্রথমে তোমার কি করতে হবে? পাইলিং করতে হবে, তারপর ঢালাই দিতে হবে, এরকম যতগুলো কাজ আছে আর কি তোমার। ঠিক আছে, কলাম তৈরি করতে হবে, ওয়াল দিতে হবে, ছাদ দিতে হবে, এইগুলি তোমার সাব গোল। প্রত্যেকটা সময় বাসা বানানো যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানো, একটা টার্গেট ফিক্স করে তারপরে ওই কাজটা আগায়। প্রবাবিলিস্টিক প্ল্যানিং মানে কি? একটা ধরো অনিশ্চিত পরিবেশ, ঠিক আছে, সেখানে আমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। যেমন ধরো বৃষ্টি হচ্ছে, পানি উঠে গেছে ঢাকার ইয়াতে রাস্তায় সব। এখন আমি একটা রোবট ছেড়ে দেখলাম কোথায় কোথায় কোন রাস্তায় কোথায় কোথায় গর্ত আছে, নাহলে তো সব ধরো অ্যাক্সিডেন্ট হতে পারে বড়। এরকম আমরা একটা অনিশ্চিত পরিবেশে একটা রোবটকে ফালাই দিলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে পুরো একটা প্রবাবিলিস্টিক প্ল্যানিং। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যে স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, যে কনস্ট্যান্ট মানে তো ধরো শর্ত, হ্যাঁ, কন্ডিশন। আমরা এই কন্ডিশন গুলো মেনে আমরা সমাধানটা করবো। ধরো আমার ওখানে এনকুয়েন্স প্রবলেম থাকতে পারে, আমার ধরো ক্লাস রুটিনের, আমার টাইম টেবিলের, আমার ধরো একই টাইমে দুজন শিক্ষক ক্লাস নিচ্ছে, এরকম আর কি, টাইম পড়ে গেছে এরকম। তো সেক্ষেত্রে আমরা কি করি? ব্যাকটেরিয়া কিংবা জেনেটিক অ্যালগোরিদম ইউজ করি। হ্যাঁ, তোমাদের জেনেটিক অ্যালগোরিদম আছে, এটা ইম্পর্টেন্ট, আমরা পরে দেখি। আচ্ছা, ব্লু করাল পড়ছি, ব্লু করাল দেখছি, অপারেটর দেখছি, এগুলা আলোচনা হয়েছে। প্ল্যান এক্সিকিউশন হয়েছে, নাই আর কিছু। সো এখানে আর তেমন কিছু নাই। আহ, আচ্ছা, তো রাত অনেক হয়ে গেছে, এখন শোনো তোমরা, আমাদের লেকচার আরো 3টা বাকি আছে। তোমরা আগামী পরশু আমি পারবো না, আগামীকাল, আগামীকাল আবার তাহলে 10টায়। ঠিক আছে, আগামীকাল, আগামীকাল ক্লাস নিব 10টায়। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে দিয়ে দাও। নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, দুইটা জিনিস দেখাবো তোমাদেরকে, আর একটা ক্লাস লাগবে। সো আচ্ছা, এখন দেখো তোমাদের বাদ আছে কি কি বলো। তোমাদের বাদ আছে কি কি আমার সাথে? স্যার সিলেবাসের লাস্টের 2টা টপিক মনে হয় বাদ আছে। না, সিলেবাসে তো আমার আরো জেনেটিক অ্যালগরিদম আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, এগুলো দেখাবো আর কি তোমাদেরকে নেক্সট ক্লাসে। জি স্যার। তো ওগুলো আমি দেখাবো। তো আমি বলতেছি যে
ওইটা না, আহ, যে তোমাদের ক্লাস পরীক্ষা কি কি বাদ আছে সেটা বলো। স্যার একটা পরীক্ষা না হয়েছিল। আচ্ছা তাহলে আরেকটা পরীক্ষা নিবো, আরেকটা পরীক্ষা তোমরা কি তাহলে ফেস টু ফেস কে এসে দিবা? জি স্যার। জি স্যার, ফেস টু ফেস এসে দিতে চাচ্ছি। আর স্যার একটা প্রেজেন্টেশন দিছিলেন। ফেস টু ফেস কি এই শনিবার পারবা? জি স্যার। বাকিরা সবাই বলো, না এতে পরে বলবো যে স্যার এই শনিবারে না স্যার স্যার। 2টা থেকে পরীক্ষা আছে স্যার। আমরা সকালে নিয়ে নেবো, অসুবিধা নাই। স্যার সকালেও পরীক্ষা আছে স্যার। স্যার সকালেও পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে আমরা ওই ফাঁকে নিয়ে নেবো শনিবার 1টা থেকে 2টা। তো এটা করা যেতে পারে যে আমাদের লাঞ্চের সময় যে আচ্ছা সময়টা দরকার হলে আমি পরীক্ষাটা আধা ঘন্টা নিবো, বুঝতে পারছো, 1 ঘন্টা না নিয়ে। স্যার এটাই ভালো হবে, কারণ অনেকের পরীক্ষা আছে, সবাই অ্যাটেন্ড থাকবে না। বুঝছো কিরকম মানে, মানে তোমার না, স্যাক্রিফাইসের মানে 100,000 টাইমস করা লাগতেছে আর কি, বুঝতে পারছো। যাই হোক, আবার একটা জিনিস হচ্ছে, স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলো। পিছনে কোনো কথা নেই, স্যার রিকোয়েস্ট না, কালকে আপনি সামনের কথা স্যার নেই, কালকে আপনি ইথিক্স এর জন্য পিছনে কোনো কথা নেই। বলেছিলেন যে আপনি হচ্ছে ভাইভাতে এক্সাম নেবেন। এখন স্যার এটাতে আমরা পিছনের আসলে পিছনের অভ্যস্ত না। পিছনে কোনো কথা নিয়ে রিকোয়েস্ট, কালকে সেটা নিয়ে আলোচনা করছি, আমি তো বললাম পিছনে কোনো কথা নিয়ে রিকোয়েস্ট করো না। স্যার আসলে কালকে আমি ওই তিন স্যারের ক্লাসে ছিলাম, তো ওরা বলতে পারেনি, দ্যাটস স্যার আমি মানে হচ্ছে গিয়ে করতে পারিনি, বলার মতো সময় পাইনি আসলে। এখন মানে তোমরা কি স্যার আমরা এখন অফলাইনে দিতে চাই। স্যার এখন একটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে, যদি ইথিক্সে আপনি যদি মানে দুইটা এক্সামই যদি আপনি মানে অনলাইনে ভাইভাতে নেন, তাহলে হচ্ছে আমাদের সিটিতে রেজাল্টটা খারাপ আসবে। মানে আমরা রিটেন লিখলে হয়তো বা হচ্ছে গিয়ে সেটা মানে কিছুটা হয়তো বা আমরা লিখতে পারবো, কিন্তু ভাইভাতে হবে। আমার কোনো প্রবলেম নাই, তোমরা যদি ভাইবা দিতে পারো অথবা ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারো, আমি দরকার হলে সেটাকে আবার রিস্টোর করব, আমাকে তোমরা জানাও, তাইলে এখনই ডিসিশন নিয়ে জানাও সবাই মিলে। আবার এমন কেউ বলবে না যে স্যার গতকালকে যেটা হয়েছে সেটাই ফাইনাল, তাহলে সেটা এখনই বল। স্যার এটাই ফাইনাল, আমরা সরাসরি অফলাইনে এসে ক্লাস, হ্যাঁ, সরাসরি ক্লাসে এসে স্যার আমরা হলো এক্সাম দেবো ফেস টু ফেস। মানে এথিক্সটাও সরাসরি ক্লাসে এসে পরীক্ষা দিবা? জি স্যার স্যার। আরেকটা কাজ করা যায় না, আমরা হচ্ছে ভিডিও অন করে যদি অনলাইন এক্সামটা দিই? আমি না 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 অনলাইন স্যার, না করতে এটা বিষয়ে। এক্সামটার ব্যাপারে আমি বলে দিয়েছি, আমার প্রক্টোরিয়াল সিস্টেম নাই, সো আমি এটা নিতে পারবো না। আমি যেটা পারবো তোমাকে আমি আস্ক করতে পারবো, আমি তোমার ফিজিক্যাল কন্ডিশন তাহলে স্যার আমাদের জন্য ফিজিক্যাল এক্সামটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই শনিবারে আহ শুক্রবারে কি পরীক্ষা দিতে পারবা? স্যার এই সপ্তাহে না দেন, বেটার হয় পরের সপ্তাহতেই দেন। শুক্রবারে স্যার হচ্ছে গিয়ে রিটেক আছে, এই সপ্তাহে না পরের সপ্তাহে আমাদের জন্য ভালো হবে। জি স্যার। তোমরা এই উইকেও দিবা না, নেক্সট উইকে দিবা, আবার অনলাইনে দিবা না, সব এমনি করে যদি ইয়া করো তাহলে তো ঝামেলা। ভাই ইয়াসিন, আমাদের অনেকেরই পরীক্ষা আছে। হ্যাঁ, এট এ টাইমে আমাদের 3টা সাবজেক্টও পড়া লাগতেছে, এর ভিতরে আবার 2টা সিটি পড়া লাগবে। আচ্ছা এখন শোনো, এত কমপ্লেক্স করে লাভ নাই। এই শনিবারে তোমরা এআই এর পরীক্ষা দিবা, সেকেন্ড ক্লাস টেস্ট, ঠিক আছে? এটা ফাইনাল। প্রথম জি যেহেতু স্যার। হয়েছে, বাকি যতটুকু থাকবে সেগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্ট। আমি খুবই সহজ কোশ্চেন করব, খুবই ছোট ছোট কোশ্চেন করব, যার মধ্যে তোমরা আধা ঘন্টার মধ্যে যাতে দিতে পারো এরকম, ঠিক আছে? জি স্যার, টপিকটা বলে দেন স্যার। এটা গেল সেকেন্ড ক্লাস টেস্ট। তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের শেষ তো 12টায়, তাহলে 12:30 দিয়ে দিই নাকি? জি স্যার, 12:30 থেকে 1টার ভিতরে। 12:30 থেকে 1টা, ক্লিয়ার? জি স্যার। স্যার টপিকটা বলে দেন। এই এই শনিবার, হ্যাঁ, টপিক তো বলেই দিলাম, বাকি রিমেনিং লেকচার। স্যার, এতগুলা লেকচার তো অনেকগুলা হবে। ওই তো আজকে বলে দেন। গতকালকে পর্যন্ত যা পড়াইছি, ধরো আজকে পর্যন্ত যা পড়াইছি তাই, কালকেরটা বাদ দাও। আজকে যেটা পড়াইছেন এইটা, এইটাই পর্যন্ত, হ্যাঁ। এইটা পর্যন্ত তাহলে তো অনেকগুলা স্লাইড হয়ে যায়। আমি তো বললাম তুমি শর্ট শর্ট কোশ্চেন দিব, বড় কোশ্চেন দিব না। স্যার, স্যার আপনি শর্ট করলেও সেখানে তো আমাদেরকে সব স্লাইডই পড়া লাগতেছে।
তো পড়তেই তো হবে, তুমি এখন কি একটা লেকচারের উপর না, পরীক্ষা দিবা? এটা এটা তো হয়? বলি নাই স্যার, তবে কিছু তাহলে কম করে হইলে সেক্ষেত্রে আমাদের একটু চাপ কমে আর টপিকস কি। এমনিতেই তো কম, আমি প্রতিবার 24-25টা লেকচার পড়াই, এবার তো তোমাদের কম হয়ে গেছে। এই কোরবানি ঈদ দুইটা বন্ধ একটার মধ্যে পাওয়া গেছে। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? ফার্স্ট লেকচার কোন মানে ফার্স্ট সিটি কোন পর্যন্ত ছিল? সেটি আচ্ছা তোমরা তাহলেই করো যে 15 পর্যন্ত দিও, ঠিক আছে? 15-16 পর্যন্ত, 15, হ্যাঁ 15 পর্যন্ত দিও, 15। জি স্যার, 15 তাহলে যদি না পড়ো তাহলে 14 পর্যন্ত দিবা, ঠিক আছে? জি স্যার। 14 তো দেই নেই, 13 আর কি, 14টা একই হয়ে যায়, এই জন্য 14 তোমাদেরকে দেই নেই। 13 পর্যন্ত দিবা। এখন আমি কোন থেকে কোন পর্যন্ত তা তো আমার মনে নাই এই মুহূর্তে। এটা একটু আমাদেরকে বললে ভালো হয়। আচ্ছা 13 পর্যন্ত দিবার লেকচার, ঠিক আছে? যা হয়েছে প্রথম থেকে 13 পর্যন্ত, ওগুলো আমি খুঁজে বের করবো না, অসুবিধা নেই। তেরো। ঠিক আছে, ঠিক স্যার আছে। প্রথম থেকে হ্যাঁ, প্রথম থেকে মানে সবগুলা 13 পর্যন্ত? আরে বোকা, না প্রথম না থেকে তো হয়েই গেছে অনেকগুলি, প্রথম 7টা 6টা হয়ে গেছে না, তারপরে গুলি জি স্যার। 13 পর্যন্ত কমাই দিলাম, যাও। স্যার, আমরা কি তাহলে 7 থেকে শুরু করে পড়ি, 7 থেকে তার পর্যন্ত পড়ি। আর ওটা দেখতে হবে কত থেকে, ওটা আমার কাছে ই আছে তো, কোশ্চেন আছে, আমি দেখে ই করবো। লাস্ট কোশ্চেন। খুব সম্ভবত 7 পর্যন্ত তোমাদের পড়াইছিলাম আর কি, 7 বা 6 এরকম। ধরো 8 থেকে তোমাদের, ঠিক আছে? একটু 8 থেকে 13 এই পর্যন্ত পরীক্ষা, ঠিক আছে? 8 থেকে 13 ওকে স্যার। এই শনিবারে। আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, এই সিআর অ্যাটেন্ডেন্স দিয়ে দাও এখানে। আচ্ছা, আর অ্যাসাইনমেন্টের কি খবর তোমাদের, বলো। স্যার, আপনি অ্যাসাইনমেন্ট হিসাবে বলছিলেন প্রজেক্ট দিতে। আমি তো সেটা দিয়েছিলাম, তো তো সেটা তো কেউ করো নাই। স্যার, এখন তাহলে আমরা কি মানে যেহেতু এখনো কেউ করে না আসলে, আহ, আর এখন আমরা মানে কি করব তাহলে আর কি, প্রজেক্ট আমি কি করব? আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখন গুগল ক্লাসরুম চেক করো। জি স্যার। আচ্ছা, সেটা না, 3টে অ্যাসাইনমেন্টই, ঠিক আছে? জি স্যার। তোমার একটা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আমি যে 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 প্রজেক্ট দিছি একটা প্রজেক্ট করতে হবে। একটা এখানে প্রজেক্ট 30, করলে 3টা অ্যাসাইনমেন্ট রেডি হবে। এটাই 30 মার্কস তোমাদের। স্যার, প্রজেক্টে কোনো রিকোয়ারমেন্ট আছে যে আমাকে প্রজেক্টে এরকম কিছু করতে হবে যেটাতে 30-30ই পাওয়া যাবে? আবার হয় কি অনেক সময় যদি। অ্যাসাইনমেন্টে যে এই যে আমি তো এটা তো ফেব্রুয়ারি 8 তারিখে তোমাদের বলাই আছে, আবার জি স্যার। কিচ্ছু মনে থাকে না তোমাদের। স্যার, আমার এটা মনে আছে আমাদের। তাহলে বলো নাই কেন স্যার অ্যাসাইনমেন্ট স্যার 30 এটা মার্কসের দিয়েছেন? স্যার এইটা কি মানে যে কোনো একজন যে কোনো সিলেক্ট করে নিব না? যে আমি তো কোনো। বলেই দিছি না, সিলেক্ট যেটা যদি এর বাইরে তুমি সিলেক্ট করো তাহলে এটাকে এখানে গ্রুপে লিখে দিবা, এই যে ক্লাসরুমে লিখে দিবা, আমাকে বলবা, আমি যদি দেখি যে না এটা তোমার এটা ভালো যাবে না, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দেবো। একটা প্রজেক্ট করবা, একটা প্রজেক্ট যেটা হচ্ছে ফিজিক্যালি একটা প্রজেক্ট, একটা প্রজেক্ট কিরকম তো জানোই, প্রজেক্ট কিভাবে করতে হয় সেটাও তো জানো, অলরেডি 4 রানে আসো। তো যে কোনো একটা টপিক্সের উপর একটা প্রজেক্ট করবা, 30 মার্কস। এটার সময় একদম পরীক্ষা পর্যন্ত সময়, এর মধ্যে করে ফেলবো। পরীক্ষা পর্যন্ত দিয়ে লাভ নেই দাদা, তোমাদেরকে বেশি আমাকে দেখাবা আর কি। আচ্ছা, 24 থেকে 8 কতদিন হয়? 12 তারিখে তো আমাকে ফিজিক্যালি দেখাবা তোমরা, যদি ফিজিক্যালি না পারো অনলাইনে, 12 তারিখের মধ্যে। 12 তারিখের মধ্যে যারা পারবো দেখাবা, তার মানে হিউজ টাইম এখানে।
6 আর হচ্ছে 12, প্রায় 20 দিনের মতো টাইম দিলাম। এর মধ্যে একটা প্রজেক্ট তৈরি করে, যে কোনো একটা প্রজেক্ট তৈরি করে আমাকে দেখাবা। এটাতে 30 মার্কস। আর পরীক্ষা তোমাদের শনিবারে। ঠিক আছে, আর আগামীকালকে ঠিক সেম টাইমে তোমাদের একটা লেকচার হবে। এই সিআর অ্যাটেন্ডেন্স দিছো? হ্যাঁ, দিয়ে দিছো। তোমার নিজের নামই লেখো না, নাম্বার লেখো নাই, তাহলে তো কেমনে হবে? এডিট করো, এডিট করে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আর কারো কোনো অসুবিধা আছে আজকে লেকচারে? না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। মেবি আগামীকাল লেকচারটা হচ্ছে শেষ হতে পারে। যদি শেষ হয়, কালকে তোমাদের সাথে আমার, তো কালকে যেন সবাই উপস্থিত থাকো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।